আরে পড়ে গেলে যে দেখছি। তুমি শুধরে যা বুড়ো, না হলে সারা গায়ের সামনে তোকে মেরে মেরে লাল করে দেবো আমি। আরে আমি তো তোমার বোনকে সাহায্য করছিলাম আর তুমি আমাকে। তুই আগেও আমাকে সাহায্য করতে এসেছিলি, আর আমি ভালো করে জানি তোর ঝোকঝোকানি আর সাহায্য করা। আমার মুখ খোলাস না, চল বেরো এখান থেকে। চল ভাগ। লোকের উপকার করতে নেই। সরি দিদি, জিজ্ঞাসা করবে না আমার রেজাল্ট কেমন হলো? ফার্স্ট ক্লাস পাশ করেছিস আর কি? তুমি কি করে জানলে? মানে তুই ফার্স্ট ক্লাসে পাশ করেছিস? হ্যাঁ দিদি, আমি ফার্স্ট ক্লাসে পাস হয়েছি। আই লাভ ইউ পূজা, তুই আমার গর্ব। গর্ব তো তখন করো দিদি, যখন আমি ডক্টর হয়ে যাব। বাবারও এই স্বপ্ন ছিল যে তুই ডাক্তার হবি, কিন্তু এত টাকা কোথা থেকে আনবো, কোথা থেকে আনবো, কোথা থেকে আনবো? কি হয়েছে মা কামনা? কাকা তুমি এসো না। কি ভাবছিলি বসে বসে তুই? কোনো সমস্যা হয়েছে? কিচ্ছু হয়নি কাকা। তুই মিথ্যে কথা বলছিস। তুই নিশ্চয়ই কিছু ভাবছিলি। আমার চোখ দুটোর বয়স হতে পারে, কিন্তু সত্যিটা ঠিক দেখতে পায়। হ্যাঁ সত্যি কাকা, আমি কিচ্ছু ভাবছিলাম না, দিব্যি খেয়ে বলছি। দেখ, তুই আমার কাছ থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস। দেখ কামনা, আমি তোর কাকা। তুই আমাকে নিজের মনে করিস না, তাই হয়তো বলছিস না আমাকে। না কাকা, এরকম কোনো ব্যাপার নয়। মা বাবা মারা যাবার পর কোনো আত্মীয় স্বজন পাশে দাঁড়ায়নি। এই নির্মম জগতে মাত্র তুমিই ছিলে যে আমাদের সামলেছ। তাহলে পরে তুমি কি করে পর হতে পারো? তাহলে কামনা, আমি থাকতে তোর এত কিসের চিন্তা বল আমাকে? আমি পূজাকে ডাক্তার বানাতে চাই। আমার বাবারও সেই স্বপ্ন ছিল, কিন্তু কলেজের অ্যাডমিশন, হস্টেলের খরচ, শহরের খরচ আমি আমি কি করে পূরণ করব? চিন্তা করিস না মা, সব ব্যবস্থা হয়ে যাবে। আমি আছি তো। আমার মনে একটা ছোট্ট কথা আছে মা। কি কথা কাকা? আমি তোর বিয়ের কথা বলছি। তুমি তো জানো ওনার বয়স আর আমার বয়সে কতটা পার্থক্য। আরে বাবা, আজকালকার দিনে এই সব ব্যাপারে কেউ মাথা ঘামায় না। নিজের ভবিষ্যৎ আর সুরক্ষাই হচ্ছে আসল কথা। আর ভাগ্য ভালো যে কিষান বাবু বিয়ের জন্য রাজি। ওনার প্রথম স্ত্রী মারা যাবার পর অনেকে অনেক বছর ধরে বুঝিয়েছে, কিন্তু উনি দ্বিতীয়বার বিয়ে করার জন্য রাজিই ছিলেন না। কিন্তু উনি আমার কথা ফেলতে পারেননি। আমার কথা শোন মা, তুই হ্যাঁ বলে দে, সুখে থাকবি তুইও আর পূজাও। দেখ, তুই যদি পূজাকে ডাক্তার বানাতে চাস, বাবার স্বপ্ন পূরণ করতে চাস, তাহলে আমার কথায় রাজি হয়ে যা। খুব সুখে থাকবি। হ্যাঁ ঠিক আছে। তাহলে তুই আমার কথায় রাজি হলি? হ্যাঁ, আমার কাঁধ থেকে একটা বড় বোঝা নামালি তুই আজকে। তাহলে মা, আজকে আসি। পূজার জন্যে আমি এই বিয়েটা করতে রাজি। হ্যাঁ, আমি এটা করতে রাজি। হ্যাঁ, আমি নিয়ে আসছি। ওয়াও, উপরওয়ালা যখন সুন্দরতা দেয় তখন তা দেখে তো থাকাই যায় না। হায় হায়। কি বলতে চান আপনি? মানে আমি এখানে আমি কোনো অপরিচিতের সাথে কথা বলি না। এমনিতে তো আমার নাম হলো অমর। আমি এখানে একেবারেই একা। আচ্ছা, আপনি এখানে একলা বন্ধুত্ব করতে চান? এই মুখ আর মুসুরিটা? আমি তো হ্যান্ডসাম, কিন্তু আপনি কি ভাবেন? বলবো আমি কি ভাবছি? জুতো দেখেছো? এখনো দেখিনি, কিন্তু একবার দেখাবেন? বলি? বলুন বলি প্লিজ। বলি হ্যাঁ হ্যাঁ, শুরু তো হয়ে গেছে, এবার বন্ধুত্ব হবে। স্বাগতম 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 স্বাগতম। আসুন 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 আসুন। স্বাগতম
আরে আসুন, কেউ আসুন। তো আমাকে খেয়ালই করছে না। হ্যাঁ ভাই, একে তো বিশেষভাবে জিজ্ঞেস করতে হবে, কারণ এ হলো আমাদের প্রিয় ছোট্ট মিষ্টি শালী। তাহলে তো এনার খাতির চন্দ্র একটু বেশিই করতে হবে, না হলে না পাবো ঘটি না পাবো থালি, যদি রেগে যায় সাহেবের শালি। কামনা, এ আমাদের বাড়িতে কাজ করে না, কিন্তু একে ভুল করে মাথায় তুলো না, না হলে কিন্তু ও তোমার মাথা খেয়ে নেবে। ভুল কথা, আমার নাম হলো নাতু, আমি খাই ছাতু, আর আমি মাথা কেন খেতে যাব? আমি তো ভেজিটেরিয়ান। দেখ, আজকের জন্য এটা যথেষ্ট। তুই বৌদিমণিকে নিয়ে পুরো বাড়িটা দেখা। কামনা, আমার একটা মিটিং আছে, ওটা সেরে তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা এটা কি জামাই বাবু, আজকের দিনও মিটিং? শি ইজ রাইট। কিন্তু তুমি তো জানোই আমাদের বিয়ে হঠাৎই আর খুব তাড়াহুড়োয় হলো, কিন্তু আমার এই মিটিংটা আগে থেকেই ফিক্স করা ছিল। যদি পয়সা কড়ির ক্ষতি হতো সেটা ব্যাপার ছিল না, কিন্তু আমাদের বিজনেস অ্যাসোসিয়েটদের রাগানো চলবে না। তুমি চিন্তা করো না, তুমি এসো। থ্যাংক ইউ, তুমি সত্যি খুবই বুদ্ধিমতী। আমি এই যাব আর এই আসব। আর হ্যাঁ, আমার মিষ্টি শালী, এর ওপর ঠিকঠাক নজর রেখো। এই যদি তোমার দিদির মাথাটা খায়, আমি এলেই আমাকে জানিও। তার মানে আমার উপর নজরদারি? শালি করবি গোয়েন্দাগিরি? তাহলে কিন্তু সাবধান থেকো আমাদের এই গোয়েন্দা থেকে। হ্যাঁ সাহেব। আসলে আজকে আমি একটু বেশি খেয়ে ফেলেছি। এমনিতে আমি মদ খাই না। ওরা তো আজকে মিটিংটাও করলো না, বললো চলো তোমার বিয়ের পার্টি বানাই। আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম, কিন্তু কি হলো, ওখানে কোনো লেডিজই ছিল না। বাট আই এম সরি। ইটস অল রাইট, একটু হেসে তো বলো। ইটস অল রাইট। ওরা জেদ ধরে বসেছিল, বলল তোমার বউ তো সারাক্ষণ তোমার সাথে থাকবে, কখনো কখনো আমাদের সাথেও থাকো। আমি বললাম যে ভাই, আজ আমার বিবাহ বার্ষিকী। বললো যে ফুল সজ্জা তো রাতে, দিনের বেলা কি? দিনটা আমাদের সাথে থাকো আর রাতটা স্ত্রীর সঙ্গে থাকবে। কিন্তু ব্যাপারটা কি, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। ভেরি সরি। ওঠো না, ওঠো, 9টা বাজছে। হ্যাঁ, কটা বাজে? 9টা বাজছে। ও মাই গড, অনেক দেরি হয়ে গেল। কাল আমি বড্ড খেয়ে ফেলেছিলাম। আমি ভুলভাল কিছু করিনি তো? তাহলে কি করেছি? কিছু না। হুম, কিছুই করিনি। আই এম সো সরি। আসলে ব্যাপারটা কি, তুমি আমি সরি বলে বলে আমাকে কেন লজ্জায় ফেলছো? লজ্জা তোমায় দিচ্ছি না আমার জান, আমি মনে মনে নিজেই কষ্ট পাচ্ছি। তোমার কোনো অধিকার নেই যে তুমি আমার সামনেই আমার স্বামীকে ছোট করো। ডার্লিং, আই লাভ ইউ। চলো এবার ওঠো, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, আমি জল খাবার দিচ্ছি। ওঠো ওঠো ওঠো। ওকে বস, যেমন তোমার অর্ডার। বাট আই লাভ ইউ। ডার্লিং, তোমার হাতে সত্যি জাদু আছে। যদি এরকম খাবার আরো কিছুদিন খাই না, তাহলে আমি তো ফুলে একদম গন্ডার হয়ে যাব। তুমি এরকম কেন বলছো? গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। গুড মর্নিং আমার মিষ্টি শালী। তোমার জন্য খুব ভালো একটা খবর আছে। তোমার কলেজের অ্যাডমিশন হয়ে গেছে, আর যদি তুমি চাও তো আজ থেকে কলেজ জয়েন করতে পারো। ও রিয়েলি? Yes. আজ থেকেই? কি দারুণ খবর, ওয়ান্ডারফুল। এত তাড়াতাড়ি? ডার্লিং, এটা কলকাতা, এখানে সবকিছু ফার্স্ট চলে। জামাই বাবু, আমি তৈরি হয়ে আসি, আপনি আমাকে কলেজ ছেড়ে দেবেন? নিশ্চয়ই। আরে জল খাবার খা। আমি কলেজে খেয়ে নেব। এই মেয়েটা না সত্যি। আই লাইক হার স্পিরিট। হাই, হাই। কেমন আছো পূজা?
তুমি আমার নাম কি করে জানলে? আরে ভুলে গেছো বিয়ের রাতের কথা? ও, আপনি কেমন আছেন? আরে ভাই তুমি বলে ডাকো, এটা শহর। ওকে, কেমন আছো তুমি? আই এম ফাইন। এখানে কি করছেন আপনি? আই মিন তুমি। দিস ইজ বেটার। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, এই কলেজেই পড়ি। তুমি কি করে জানলে আমি আসছি? অফ কোর্স यार। সেটা কিভাবে? কিভাবে বলবো? আমার বাবা আর তোমার জামাইবাবু দুজনে একসঙ্গে ব্যবসা করে। উনি আমার বাবাকে বলেছেন আর আমার বাবা আমাকে বলেছেন ওয়েলকাম টু কলেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আমাদের দেখা হয়েই গেল, এক কাপ চা হয়ে যাক, কি বলো তুমি? কথাটা তো ভালো, কিন্তু আমি এখানে পড়তে এসেছি, চা খেতে নয়। আজ তোমার কলেজের প্রথম দিন, ক্লাস শুরু করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করবে? ভাববো, এখন আমার রাস্তাটা ছাড়ো। ঠিক আছে যাও। খুব তাড়াতাড়ি আমার হবে তুমি, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমার হবেই হবে, তুমি সেটা দেখে নিও মিস পূজা। ওরে আমার সুন্দরীরা, আর কতদিন এইভাবে দেওয়ালে টাঙানো থাকবে তোমরা? ফটো থেকে বেরিয়েছে একবার তো জড়িয়ে ধরো, জীবনটা সার্থক হয়ে যাবে। আর তুমি সুন্দরী, সব থেকে বুদ্ধিমান আমার জান। আমার কথা একবার সাড়া দাও আর আমার ধূপকাঠিটাকে সার্থক করো, আর তোমার মনের মন্দিরের দরজা খুলে দাও। আস্তে আস্তে হেঁটে এগিয়ে এসো, এসো এসো, আর দু হাত ছড়িয়ে আমাকে জড়িয়ে ধরো। এসো, আমাকে জড়িয়ে ধরো। এটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্নে কোনোদিন জল ঢেলে দিও না ভগবান। আমি আসছি। স্বপ্ন নয়, তাহলে কি? এদিকে ফিরে দেখ। ওহো, এসব কি হচ্ছে? একে আমি জানি না, দেখে তো কোনো মেয়ে মনে হচ্ছে। মেম সাহেব আমি বলছি, আমার নাম চম্পা আর গ্রামের কাকিমা আমাকে পাঠিয়েছেন। আচ্ছা আচ্ছা, তুমি চম্পা? তো হ্যাঁ। নাট্টু, তুমি ওকে সব কাজ বুঝিয়ে দিও। নিশ্চয়ই ম্যাডাম। মেম সাহেব, এ আমাকে কি বুঝাবে, বরং আরে? আমি একে সবকিছু বোঝাতে হ্যাঁ, পারি, আচ্ছা, আচ্ছা। তাও একদম ঠিকঠাক। আচ্ছা ঠিক আছে, চম্পা। নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও, ঠিক আছে? হ্যালো, হ্যালো কামনা, আরে আমি বলছি শোনো। আচ্ছা ড্রাইভার এলো বলে ওর হাত দিয়ে কিছু জামা কাপড় প্যাক করে পাঠিয়ে দিও। আমাকে হঠাৎই সিঙ্গাপুর যেতে হচ্ছে, ওখান থেকে আমাকে লন্ডনও যেতে হতে পারে। 1-1.5 মাসের ট্রিপ তো হয়েই যাবে। একদম হঠাৎ করে? কি করি ডার্লিং, এই বিজনেস একটা মাথা ব্যথা। আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসতে, আচ্ছা আর তোমাকে ফোনও করতে থাকবো। ওকে, ঠিক আছে। বাই। এ কিরকম বিয়ে, যেখানে ঘর পেয়েছি কিন্তু বর না। যাকে পূজার জন্য আমি সবকিছু করতে রাজি। আরে বাবা, তুমি এসো। আরে তুমি তো মেরেই ফেলছিলে, কোথা থেকে সব লোক চলে আসে কলেজে? আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে চাও না, কেন মারপিট কেন করছো শয়তান কোথাকার? না না না, আমি না, ওই গুন্ডা, গুন্ডা? ওই গুন্ডা গাড়ির মধ্যে কারোর সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ? কি খারাপ কাজ? খারাপ কাজ করছে। খারাপ কাজ সেটা কি? এই হাই বেবি, আবার দেখা হবে। লাভ ইউ, টাটা। এটাই ও। রাকেশ? এর নাম হলো রাকেশ, এই কলেজের 1 নম্বর বদমাইশ। এর আশেপাশে তুমি কখনোই যেন যেও না। ও তোমার সঙ্গে আবার কিছু করেনি তো? ওরা আমার হাত ধরেছিল। হাত ধরেছে? তুমি ওর কাছে গেলে কেন? না, আমি ওখান থেকে আসছিলাম, গাড়িটা দুলছিল দেখে। ডোন্ট ওয়ারি পূজা, একটা কাজ করা যাক, চলো আমরা গিয়ে কফি খাই। না ওকে, রিল্যাক্স। তোমাকে খুব আপসেট দেখাচ্ছে, কফি খেলে সব ঠিক হয়ে যাবে। না, আমাকে ক্লাসে যেতে হবে। আরে বাবা, আমি রাকেশ নয়, আমার সঙ্গে যদি বন্ধুত্ব করো, হতে পারে তোমার কোনো লাভ হবে না, কিন্তু লোকসানও হবে না। কিন্তু আমি ক্লাস অ্যাটেন্ড না করলে আমার লোকসান হয়ে যাবে। আজ নয় তো কাল অবশ্যই। আর দেখো, আমাকে ছেড়ে দাও, এটা ঠিক নয়, কেউ এসে যাবে।
ছেড়ে দাও। কেউ আসবে না। আরে দেখো দেখো, দুধ উতলে যাচ্ছে, তুমি কি করছো? নাথু, হ্যাঁ ম্যাডাম। তোমরা আজকে বাইরে যাও, আজ আমি নিজে রান্না করব। কেন ম্যাডাম? আরে বোকা, এটাও বুঝিস না? আজকে সাহেব এসেছে, তাই তো মেম সাহেব আজকে রান্না করবেন। তুমি তো বেশ বুদ্ধিমতী। দরকারের থেকেও বেশি। ঠিক আছে, তুমি বাকি কাজগুলো সেরে ফেলো। মেম সাহেব, আমরা বিশ্রাম করতে যাচ্ছি। ঠিক আছে। কেন আমার ইজ্জতের 12টা বাজাচ্ছ? আমার ঘাট থেকে নামো মা, হাত জোর করছি। ঘাবড়াচ্ছিস কেন? ইজ্জত তো আমার যাবে না। হোম, মাই সুইট হোম। হাউ আর ইউ ডার্লিং? আমি ভালো আছি। তোমার ট্রিপ কেমন ছিল? ফ্যান্টাস্টিক। 10 কোটি টাকার ডিল সাইন করে আসছি। ইউ আর ভেরি ভেরি লাকি ফর মি মাই লাভ। তুমি এই ঘরে পা রাখতেই যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে পা রেখেছে। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। নট ফর ইউ। তোমার খুশিতেই আমার খুশি। পূজা কোথায়? কেমন আছে ও? পূজা কলেজে গেছে, এই চলে আসবে। গুড, ভেরি গুড। আর আমাদের বোকা নাথুটা? এই নাথু, হ্যাঁ সাহেব, আমি এসে গেছি, বলুন। ভেতরে কি করছিলিস তুই? খাট ভাঙছিলাম। তুই কি খাট ভাঙার জন্য মাইনে পাস? হ্যাঁ, কোনো ব্যাপার নয় সাহেব, আমি আপনার কথা কিছু মনে করিনি। এটা আবার কে? ও চম্পা, কাকি পাঠিয়েছে কামকাজ করার জন্য। নমস্কার সাহেব। নমস্কার। সাহেব, এ কাজই করে, খাটে কিছু না। চল যা, গাড়ি থেকে জিনিস নিয়ে আয়, আর তুমি চলো গিয়ে ফ্রেশ হয়ে যাও। ও, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমার মিটিং এ যেতে হবে। ইনি কি আমাদের সাহেব? না, তোমার কি মনে হয়? মেম সাহেবের সাহেব? না, তোমার সাহেব। আরে বয়সে তো মেম সাহেবের থেকে অনেক বড়। এই তাতে তোমার কি? তুমি নিজের কাজ করো, চলো যাও। ঠিক আছে, ঠিক আছে। চলো। আমার কি? কিন্তু মেম সাহেবের তো দরকার আছে। শুয়ে পড়েছো নাকি? উহুম, ও, আজ রাত তো জেগে থাকার রাত।
কি হলো? তুমি থেমে গেলে কেন? আই এম সরি কামনা, আমি তোমাকে আনন্দ দেওয়ার যোগ্য নই। এরকম বলো না, আমি তোমায় পেয়ে খুব খুশি। আমি ধন দৌলতের খুশির কথা বলছি না, আমি অন্তরের খুশির কথা বলছি। আমিও কতটা স্বার্থপর যে আমার নিজের বংশধরের জন্যে আমি তোমার বয়সটা নিয়েও ভাবলাম না। লজ্জা হওয়া উচিত আমার। এরকম বলো না, আজকে না হলে অন্য কোনো দিন। এমন ভেঙে পড়ো না, রিল্যাক্স হয়ে থাকো আর ঘুমিয়ে পড়ো। তুমি সত্যিই খুব ভালো। গুড নাইট। গুড নাইট। আরে তুমি কে? ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো, না হলে কিন্তু আমি চেঁচাবো। ছাড়ো, চিৎকার করো জোরে। কে তুমি? প্লিজ ছেড়ে দাও আমায়। আচ্ছা, ছেড়ে দেবো, ছাড়ো। ছেড়ে দিলাম। ইউ রাস্কাল, ইউ ব্রুট। এটাই তোমার শাস্তি, তুমি যে দেরিতে এসেছো। ডার্লিং, জিজ্ঞাসা করবে না আমি দেরিতে কেন এসেছি? ডার্লিং, তুমি দেরি করে কেন এলে? আরে আমি একটা নতুন মেয়েকে পটাতে গেছিলাম, তাতে টাইম তো লাগবে না। ইউ মিন নতুন শিকার? ইয়েস ম্যান। হাই হাই মাই ডার্লিং, ইউ ওয়াজ সো সুইট। মস্কা অস্কা চলবে না, এবার রেডি হয়ে যাও, যে কোনো মুহূর্তেও চলে আসবে। ও ডার্লিং, আই এম অলওয়েজ রেডি ফর নমস্কার। ও আসছে। তাহলে এই হলো নতুন শিকার। হাই ডলি। হাই নেহা, নাইস টু মিট ইউ। মিট মাই ফ্রেন্ড রাকেশ, ভালোবেসে সবাইকে রকি বলে। হাই রাকেশ। রকি, তুমি শুনলে তো লোকে আমাকে ভালোবেসে রকি বলে, তুমি আমাকে ভালোবেসে রকি বলো না? হাই রকি, প্লিজ টু মিট ইউ। সেম হিয়ার। আমরা যাই ডলি। কোথায় যাচ্ছ? মুভি দেখতে। একা একা? আমিও যাব। যদি নেহার কোনো প্রবলেম না হয় তো আমরা সবাই সাথে যেতে পারি। আমার আবার কি প্রবলেম হবে? ওকে, লেটস গো, Come on. লেটস Oh, গো, come on. চলো চলো। Yeah. নেহা, এই নাও, এটা আমাদের বন্ধুত্বের নামে। চিয়ার্স। নেহা, আর ইউ অলরাইট? আমার মাথাটা ঝিমঝিম করছে। মুভি ক্যান্সেল, আমরা হোটেলে যাই, ওখানে একটু আরাম করতে পারবে। চলো। ইয়েস, লেটস গো। বাবা কম কম। দেখো, এটা হলো স্বর্গের ঘর। এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এটা স্বর্গ বেবি, স্বর্গ। না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে হবে। আরে বাড়ি তো সবাই যায় সুইটহার্ট, আমি তো তোমাকে স্বর্গে নিয়ে যেতে চাই। কম লোকে আছে যারা স্বর্গে যায়। ডলি, ইয়া, ডার্লিং, আর ইউ রেডি? ইয়েস, আই ওকে এম অ্যাবসলিউটলি রেডি। ওকে সোনামণি, স্বর্গ যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর স্বর্গে লোকে কাপড় পরে না, বস্ত্রবিহীন হয়ে যায়। ক্লোথস এ কি করছো? গ্রেট। বাই নেহা, সি ইউ সামডে।
দারুণ মজা হলো। কি ব্যাপারে? তুমি যেভাবে ফটোগ্রাফি করলে সেটাই বললাম আমি। আর আমি কি? ভাবলাম ওই মেয়েটার মধ্যে। আহা, ডোন্ট বি সিলি ডলি। আমি এগুলো এই জন্য করছি যাতে আমার কাছে একটা বাংলা, একটা ইম্পোর্টেড কার আর প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকুক। যখন আমি সেটেল হয়ে যাব তখন এই সব খারাপ কাজকে গুড বাই করে দেবো। তখন লোকে বলবে হ্যাপিলি লিভড এভার আফটার, ও ডার্লিং, আই লাভ ইউ। রাকেশ অ্যান্ড ডলি। আই লাভ ইউ ডার্লিং, Mm. ইউ আর সো সুইট। Me too, me too. হাই। হ্যালো। এইভাবে কথা বলছো কেন? কে? আরে ইয়ার, হ্যালো, একটু এনার্জি দিয়ে বলো না। হ্যালো, হাউ আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং? আমার এসব ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আমার রাস্তা ছাড়ো। একটা শর্তে, তুমি সারা জীবন আমার সঙ্গেই থাকবে। কেন তুমি আমার পেছনে পড়ে আছো? কলেজে আরো মেয়ে আছে, ওদের পেছনে কেন পড়ছো না? এটা দুটো কারণ। এক তো আমি মেয়েদের পেছনে লাগি না, দ্বিতীয়ত এখানকার মেয়েদের মধ্যে তেমন ভাব নেই যেটা তোমার মধ্যে আছে। কি আছে আমার মধ্যে? তোমার মধ্যে সেটা আছে যেটা হলো হাতের রেখা। এই কথায় বাজাও তালি। তোর মা কালী। আরে এসব তুমি কি করে জানলে? আর এটা জানতে পারো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? দেখো অমর, আমি সব জানি। এখানে আমি পড়াশোনা করতে আসি, রোম্যান্স বা লাভ করতে নয়। আরে ম্যাডাম, আমিও এখানে পড়াশোনার জন্য আসি, স্টাডি করার জন্য আছি, লাভ করার জন্য নয়। কিন্তু কি করব বলো, যদি কাউকে ভালোবেসে ফেলি? মনকে আটকানো উচিত। দেখো অমর, আমি জানি না তোমার পরিবারের লোক তোমাদের কি আশা করে, কিন্তু আমার ডক্টর হওয়া আমার দিদি শুধু আশাই নয়, স্বপ্ন। আমি আমার সবটা পদক্ষেপ দিদি স্বপ্ন পূরণ করার জন্য নিই। পূজা, তোমার দিদি পর্যন্ত পৌঁছানোর জন্য আরেকটু এগোবো। দেখুন, আমার নাম হলো অমর সাক্সেনা, আমি সেই কলেজে পড়ি যেখানে আপনার বোন পূজা পড়ে। আমি ওই কলেজের সিনিয়র। আমার বাবা আপনার স্বামীর বিজনেস পার্টনার। আমার জন্য লক্ষ মেয়ে পাগল, কিন্তু আমি আপনার বোনের জন্য পাগল। পাগল কি বলবো, আমি ওর জন্য বাঁচতেও পারবো না। আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু একটা সমস্যা আছে। আপনার অনুমতি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। পূজা আপনার অনুমতি ছাড়া কিছুই করতে চায় না। আমি আপনার বাড়ির একটা অংশ হতে চাই। হ্যাঁ, যদি আপনি হ্যাঁ বলে দেন তাহলে চা খেয়ে নেবো, না হলে আমি... মেম সাহেব, এটা তাড়াতাড়ি খুলে ফেলো। না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আরে না খুললে পরে তো দাগ লেগে যাবে। দিদি, পূজা আর আমার বিয়েটা যদি না হয় না, তাহলে মৃত্যুর দায় আপনার উপর উঠবে। আমি ওনার সাথে কথা তো বলি। হ্যাঁ, অবশ্যই করুন, কিন্তু উত্তর হ্যাঁ চাই। আমি চেষ্টা করব। চলো তাড়াতাড়ি খোলো। মেম সাহেব, আপনি থাকতে দিন, এইসব কাজ আমার, আমি করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এই বাথরুম কোন দিকে? বাথরুমে আবার কি দরকার, সেটা উপরে। হায়, হ্যাঁ, আরে আরে, এটা আপনি কি করছেন? দিদি, দিদি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আসলে অমর, অমর কোথায়? আমি এখানে। হাই, টাওয়াল দিজিয়ে না, থ্যাংক ইউ। দিদি, অমর এখানে কি করছে? তোর কেস নিয়ে এসেছে। আমি ওকে ছাড়বো না। ও তো তাই চায় যে তুই ওকে কখনো না ছাড়িস। তুমি ওর হয়ে কথা বলছো, আর তুই কিভাবে বলছিস? কথা সে যার মতোই বলো না কেন, কিন্তু এর মনের কথা জিজ্ঞেস করো, ও কি বলছে। আর আমার মনে হয় আপনি আমার পছন্দ করেছেন, হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ। আর যেটা আপনার পছন্দ হয় সেটা এরও পছন্দ, হ্যাঁ কিনা বলো। না। হ্যাঁ। হ্যাঁ। না। কামনা, এ তোর কি হয়ে যায়? তুই নিজের ওপরে কন্ট্রোল কেন রাখতে পারিস না? বিয়ের আগে তো তোর মনে এসব খেয়াল আসতো না, তাহলে এখন কেন? এখন কেন কামনা? এখন এসব চিন্তা কেন মাথায় আসে কামনা?
ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনার কেসটা বর্তমান সমাজের একটা সাধারণ প্রবলেম। এটা এমন একটা প্রবলেম যেটা সব জায়গায় হয়। প্রত্যেক 10টি নারীর মধ্যে একজনের তো এই সমস্যাটা থাকে। মেডিকেল হিস্ট্রিতে লেখা আছে যে এই রোগটা 10টা মেয়ের মধ্যে মাত্র একজনেরই হয়। আর আপনি ওই 10 জন নারীর মধ্যে একজন। আপনি যে কথাগুলো আমাকে বললেন তার মধ্যে নোট করার মতো দুটো পয়েন্ট আছে। একটা ওটা যে আপনার বিয়ে হয়েছে এই 2-4 মাস হবে, আপনার স্বামীর সাথে ওই ব্যাপারটা এখনো হয়নি। অ্যাম আই রাইট? আগে আপনার স্বামী আপনাকে উত্তেজিত করতে সক্ষম হন, কিন্তু আপনার মন ভরাতে পারেন না। দেখুন, আমি এখানে নিজের চিকিৎসা করাতে এসেছিলাম, আমার স্বামীর নিন্দে শুনতে নয়। কুল ডাউন। বসুন বসুন, শান্ত হন, বসুন। আমি আপনার স্বামীর ব্যাপারে খারাপ বলছি না, আমি আপনার প্রবলেমটা সলভ করছি। আর আমি আপনার প্রবলেমটা বোঝার চেষ্টা করছি। দেখুন, যদি অসুখের কারণটা জানতে পারা যায় তাহলে তার চিকিৎসা করাটা একেবারে সহজ হয়ে যায়। অ্যান্ড আই এম শিওর যে আমি আপনার চিকিৎসা খুব ভালোভাবে করতে পারবো, আর তাতে আপনি আমাকে সাহায্য করবেন। চলুন ভেতরে চলুন। কোথায়? আরে চলুন ভেতরে চলুন। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। কেমন লাগছে আপনার এই পোজগুলো, এই ছবিগুলো? ভালো লাগছে না? খুব সুন্দর এগুলো। সুইটহার্ট, সামনের ছবিটাতে যে পোজ রয়েছে সেটা ভালো করে দেখো। ওটার মধ্যে হারিয়ে যাও। কোথায় আছো তুমি? যেমনটা আমি তোমার গায়ে হাত দিচ্ছি। এ আপনি কি করছেন? আমি তোমাকে ছুঁলাম। এ তুই কি করলি কামনা? তুই তো নিজের চিকিৎসা করাতে গেছিলি, এটাই কি তোর চিকিৎসা? এবার তুই কোন মুখ নিয়ে বরের সামনে যাবি? ঠিক আছে, তুই অতৃপ্ত ছিলি, কিন্তু তার মানে এই নয় যে তুই ঝুকঝুক করবি। না না, আমি কোথাও কিছু করিনি। ওই ডাক্তার, আর না জানি আমার কি হয়ে গেছিল। কি হলো মেম সাহেব? হ্যাঁ? আপনার শরীর তো ঠিক আছে? না, হ্যাঁ আমি ঠিক আছি। তুই যা। ঠিক আছে। আরে তুই কিছু খবর রাখিস কিনা? এই দেখো আবার চলে এলো সমস্যা। আরে সমস্যা তো মেম সাহেবের হয়েছে। কেন কেন কি হয়েছে? জানি না, উনি কিছু বিড়বিড় করছিলেন যে ডাক্তার আমি কিছু করিনি এরকম বলছিলেন। হাই হ্যালো ডক্টর। হাই, হাউ আর ইউ? হ্যাঁ, গ্রেট। তা খবর টবর কি? আরে খবর তো ঠিক আছে, কিন্তু ধান্দা খুব মন্দা। কোথায় ছিলে এতদিন? ব্যাস এদিক ওদিক ছিলাম। অনেক দিন হয়ে গেল, কোনো কাস্টমারই নেই এখানে। সেই জন্যই তো এসেছি এখানে। কোথায়? দর্শন তো করা। এই আসছে এখনই। কত মাস চলছে? 1 মাস। এইটা তো বেশ ভালো। তুমি ভোলে ভালা মেয়েদের ব্যান্ড বাজাবে, হ্যাঁ, আর হাঁড়িটা আমি ফাটাবো। আরে হাড়ি ফাটানোর টাকাও পাও, তাই না? সেটা কোনো ছোটখাটো না, পুরো 10,000।
আর সাথে ভেতরে গিয়ে মজাও করো, তাই না? হ্যাঁ, আরে সত্যি তুই আমার খুব খেয়াল রাখিস রে। গীতা, ভেতরে এসো। ডক্টর এ গীতা। হ্যালো, গীতা নি ডক্টর। নমস্কার। নমস্কার। লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, ইনি আমার বিশেষ বন্ধু। হ্যাঁ ডক্টর। ছু। আর কাজ হয়ে গেল? হ্যাঁ, আমার কাজ শেষ। এবার ফিজ। আরে তুমি ফিজটা বলো না। আরে কাজটা কিসের জন্য করি শোন, এই খুচরো ধান্দা কতদিন আর করবি? তাহলে শোন, আমার একটা ক্লায়েন্ট আছে, কামনা মাথুর, খুবই তৃষ্ণার্ত, বিয়ের পরেও এখনো তেষ্টা মেটেনি। তাহলে আমি কেন আছি? আরে সেটাই তো। তুমি আমাকে শুধু কামনা মাথুরের সম্বন্ধে বলো, হুম আর অন্য ক্লায়েন্টকে তুমি বাকি সময় দিয়ে দাও। হুম। তারপরে তুমি দেখো যে এই কামনা মাথুরের ব্যান্ড আমি কি করে বাজাই, আর আমার ব্যাংক ব্যালেন্স কি করে বাড়াই। আরে শুধু তোর নয়, আমাদের ব্যাংক ব্যালেন্স। ওকে বাড়ি, আমাদের ব্যাংক ব্যালেন্স মনে থাকে জানো। আর বলো, জায়গাটা কেমন লাগলো? হ্যাঁ, খুব মজা খুব হয়েছে। আনন্দ হয়েছে, তাই না? অমর, হ্যাঁ, আমার জল পিপাসা পেয়েছে, আরে জল কোথা থেকে আনবো? প্লিজ। ওই দেখো ওখানে বটল আছে, ওটা নিয়ে আসি তোমার জন্য। চলো নিয়ে নি। আরে আমার মদের বোতলটাকে নিয়ে গেল। এই নাও বাবা, এবার জল খেয়ে নাও। হ্যাঁ, ব্যাস। হুম। হুম। পূজা, কি হলো? আমার আরে জল। আরে পূজা, কি হলো? জলে কি মেশানো ছিল? হ্যাঁ? জানি না। আরে আরে কি হয়েছে? পূজা, কোথায় যাচ্ছ? আরে কোথায় যাচ্ছ পূজা? আমার বাড়ি। দেখো, তোমার বাড়ি ওই দিকে নয়, এই দিকে। না, ওই বাড়িটা এখানে। আরে এখানে নিয়ে আসবো তোমার জন্য। এই গাড়ি থামা। জানি না, এখানে নিয়ে এসো। আরে তোমার বাড়ি এখানে কি করে আনবো? ওহো, আরে বাবা, এখানে কি করে আনবো ঘর? আমার আরে বাবা ঘর। চলো, আমি নিয়ে আসছি। ওকে চলো, এখন যা যাক, চলো। হুম, চলো ট্রেন। না, ঘরে নিয়ে এসো। হ্যাঁ, মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। এখানে নিয়ে এখন আমি কি এসো। করব? একে বরং ঘরেই নিয়ে যাই। হ্যাঁ, ঘর চলো বাড়িতে যাই। আমার চলো। বাড়ি। ও ও হ্যাঁ হ্যাঁ। আরে তুমি চলে এসেছো? পূজা বাড়িতে নেই? হ্যাঁ, ও পিকনিকে গেছে। কার সাথে? অমরের সাথে? তুমি কি করে জানলে? আরে ভাই, ব্যবসাদার বলে কথা, সব খবর তো রাখতেই হয়। ওরা দুজনে দুজনকে খুব ভালোবাসে না? হ্যাঁ, আমি তোমার সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু। আরে কথা বলার কি আছে, কথা পাকা ভেবে নাও। ছেলেটা ভালো, স্মার্ট, ব্রিলিয়ান্ট, আর সব থেকে বড় ব্যাপার হলো এটা যে আমার অ্যাসোসিয়েট রাজ সাক্সেনার ও একমাত্র ওয়ারিস। তোমার তো ওর সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ও এসেছিল এখানে। আচ্ছা, তো তুমি ওকে চিনতে পারোনি? আরে আমার বরযাত্রীতে ও তো ছিল। আমি আরে হ্যাঁ, ওই দিন তো অনেক লোক ছিল, তার মধ্যে একজনকে কি করে চিনতে পারবে? এনিওয়ে, আমি পূজা আর অমরের বিয়েটা ঠিক করে দিই। যা তুমি ঠিক মনে করো। ঠিক আছে, তাহলে আমি কালই রাজের সাথে কথা বলছি। কাল আমি টোকিও যাচ্ছি, ওখান থেকেই ফোন করব। লং ডিস্টেন্স কল থেকে শুভ কথা বললে সেটা ভালো হয়। নথুর বাচ্চাটা আজ আমাকে ঢুকতে দিল না। এই কামনা মাথুরকে কি করে আমি আমার কবজায় নিয়ে আসবো? তাহলে শোন, আমার একটা ক্লায়েন্ট আছে, কামনা মাথুর, খুবই তৃষ্ণার্ত, বিয়ের পরেও এখনো তেষ্টা মেটেনি। এবার দেখাচ্ছি।
পালোয়ান এদিকে আয়। গুড জব, কিপ ইট। কামনা দেবী, এবার তোমাকে পেয়েছি কবজায়। এইবার দেখো খেলাটা কিরকম জমে ওঠে। খেলা জমবে। কামনা দেবীর জন্য একজন শুভচিন্তক। হ্যালো। নমস্কার ম্যাডাম, কেমন লাগলো এই বন্ধুর উপহার? মনে হচ্ছে উপহারটা আপনার খুব পছন্দ হয়েছে, এই জন্য আপনার মুখ বন্ধ হয়ে আছে। কে বলছে? কি বলছি? আরে আপনার শুভাকাঙ্ক্ষী। কি চাও তুমি? বুদ্ধিমতী আপনি, এই জন্য সিধে পয়েন্টে চলে এসছেন। হ্যাঁ, তাহলে আপনি শুনুন। দেখুন, আপনি টাকা নিয়ে চলে আসুন। যদি আপনি টাকা না আনেন তাহলে এই ফটোগ্রাফ পোস্টার করে সারা শহরে লাগিয়ে দেব। আপনার ইজ্জত তো খারাপ হবেই, কিন্তু তার সাথে আপনার সাথে যাদের সম্পর্ক আছে তাদের জীবনও খারাপ হয়ে যাবে। আর যদি তুমি টাকা আনো, দেন এভরিথিং উইল বি ওকে। সব ঠিক হয়ে যাবে, সব সেট হয়ে যাবে। নমস্কার, কাম ইন। ওয়েলকাম ওয়েলকাম। আরে আপনি দরজা তো বন্ধ করুন, দরজা বন্ধ করুন। এখন অন্য কেউ চলে আসলে আমাদের মধ্যে যে কথাবার্তা সেটা চারদিকে ছড়িয়ে যাবে। গুড, ভেরি ওবিডিয়েন্ট গার্ল। আই লাইক ওবিডিয়েন্ট গার্ল। ফটোগ্রাফস এন্ড নেগেটিভস। আহা, এত তাড়াতাড়ি কেন? আমার কাছে বেশি সময় নেই। হ্যাঁ, আই সি। কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি? আই মিন, এবার কাকে টাইম দিয়েছেন? শাট আপ। এমনি 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 আমার শাট আপের একটা দাম তো থাকবে। আর দামটা এনেছেন কি? এটা কি মা লক্ষ্মীর অপমান? আরে মা লক্ষ্মীকে তো হাত জোর করে নমস্কার করা উচিত। ফটোগ্রাফস আর নেগেটিভ কোথায়? ও, আপনি তো খুব রেগে গেছেন দেখছি। আচ্ছা ঠিক আছে, ফটোগ্রাফ তো আপনি পেয়ে যাবেন, আর নেগেটিভটা এই যাব এই আসবো। হায় হায়, টাকার টাকা। ওই মহিলাটা কে ছিল? হাই ডলি ডার্লিং, হাউ আর ইউ? হাউ আর ইউ? আই এম ফাইন অ্যান্ড ভেরি মাচ হিয়ার। কিন্তু ও মহিলাটা কে ছিল? ডলি ডল, ওটা আমার ক্যামেরার একটা নতুন কামাল, নো? হ্যাঁ, এই ব্যাপারটা কখন হলো? আমি কোথায় ছিলাম তখন? ডলি ডল, এবার তো তুমি মেনে নাও যে তোমার এই রাকেশ তোমাকে ছাড়াও কামাল করতে পারে। আরে ডার্লিং, আমি তো জানি তোমার ব্যাপারে। তুমি তো সব কিছু করতে পারো। হায় 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 এবার হায়। আমারও দেখার আছে, প্লিজ। আরে তুমি পাগল হলে নাকি? হ্যাঁ, আরে আমার একটু জরুরি কাজ আছে, এখন ছাড়ো। প্লিজ আরে কি চলো করছো না। यार? তুমি আমার মুড ডার্লিং প্লিজ। তুমি আমার মুড বানিয়ে দিচ্ছ यार, এরকম করো না। আরে কি করছো? ডার্লিং আরে, প্লিজ আরে, কাম come অন।
হ্যালো, হ্যালো, আমি বলছি কামনা, কেমন আছো? আমি ঠিক আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি, কিন্তু তোমার গলার আওয়াজটা এমন লাগছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু মাথা ভার ভার লাগছিল। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়ে নেব, তুমি চিন্তা করো না। আচ্ছা, একটা ভালো খবর আছে, শোনো। কি ভালো খবর? আমি পূজা আর অমরের বিয়ে ঠিক করে ফেলেছি। এটা তো খুবই ভালো খবর। তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি। আচ্ছা শোনো, পূজার হরোস্কোপটা অমরের বাড়িতে পাঠিয়ে দিও, যাতে বিয়ের তারিখটা ঠিক করা যায়। ঠিক আছে। আমি পরে তোমাকে ফোন করছি। আমাকে আরো কয়েকদিন এখানে থাকতে হবে। ওকে, বাই। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু। সি ইউ সুন মাই সুইটহার্ট। বাই। অমর, আরে বাহ, চিনতে পেরেছো দেখছি। কেন চিনবো না? আমি তো ইন্টেলিজেন্ট। এবার বলো মিস ইন্টেলিজেন্ট, এবার বলো আমি কি বলতে এসেছি। এইটাই কি, তোমার ক্লাস অ্যাটেন্ড করার কোনো মুড নেই। মুড কেন নেই? কারণ তুমি আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে, তারপর অন্ধকারে আমার হাত ধরবে। পূজা, কি একঘেয়ে ডায়লগ বলছো তুমি? হ্যাঁ, আমি যদি তোমার হাতই আমি ধরতে চাই, তাহলে এই দিনের বেলায় সবার সামনে আমি ধরতে পারবো না কেন? হ্যাঁ, এটা কি করছো অমর? কেউ দেখে নিলে? দেখতে দাও, এই হাত কখনো ছাড়বো না আমি। এটা কি অসভ্যতামি? অসভ্যতামি নয়, আমি তোমাকে বিয়ে করব। মানে? মানেটা হলো এটা, তোমার জামাইবাবুর ফোন এসেছিল কালকে আমার বাবার কাছে, আর আমাদের বিয়েটা একেবারে পাকা করে ফেলেছে। সত্যি? তারপর? তারপরে আর কি, কথা পাকা হয়ে গেল। ও, আই লাভ ইউ অমর। পূজা, এবার কেউ তোমাকে বিরক্ত করবে না। হ্যাঁ, দেখলে কি আর হবে, এখন তো তোদের বিয়ে পাকা হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। আরে ভাই, বিয়েতে আমাকে কিন্তু অবশ্যই ডাকিস। ডাকবি তো? চলো পূজা, এখান থেকে চলো। হ্যাঁ হ্যাঁ। স্যার ডন, কেমন আছেন আপনি? আজকাল তো তুমি ক্যাসিনোতে আসছো না, তাই আমি নিজে তোমার সাথে দেখা করতে চলে এলাম। বলো, কি খবর তোমার? এখন তো অবস্থা টাইট আছে। সেই জন্যই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আজকাল? এই আপনি কি বলছেন? আপনার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো? তাহলে আমার টাকাগুলো ফেরত দিচ্ছ না কেন? আমি আসবো, ব্যাস। স্যার ডন, টাকাটা জোগাড় করে ফেলি, ব্যাস। পকেটে টাকা না থাকলে জুয়োর টেবিলে গিয়ে বসা উচিত নয়। স্যার ডন, আমাকে আরেকটু সময় দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেবো। কালকের মধ্যে 1 লাখ টাকা পাঠালে কিছুটা সময় পাবে। শুনলাম আজকাল নাকি মেয়েদের ব্ল্যাকমেল করে অনেক পয়সা কামাচ্ছ। কালকের মধ্যে 1 লাখ টাকা না পেলে তোমার 12টা বাজিয়ে দেব। চলো। এ তো খালি টাকা চায়। যদি টাকা একে না দিই তাহলে আমার ব্যান্ড বাজিয়ে দেবে। কিছু করতে হবে। হ্যালো, নমস্কার ম্যাডাম। এখন আবার কি? শুনেছি পূজার বিয়ে ফিক্স হয়ে গেছে। তুমি তুমি পূজাকে কি করে চেনো? আমরা এক কলেজে একসাথেই পড়ি, আর আমি ওকে খুব পছন্দ করি। দুঃখের বিষয় যে ও আমাকে পছন্দ করে না। দেখো, তুমি তুমি পূজার থেকে দূরে থেকো। হ্যাঁ, দূরে থাকবো? নিশ্চয়ই দূরে থাকবো, কিন্তু তাহলে তোমাকে আমার কাছে আসতে হবে। কয়েকদিন আগেই তো তোমায় টাকা দিয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে একটা আর্জেন্ট পেমেন্ট করতে হবে, 1 লাখ টাকা। ঘাবড়িও না, পরের ইনস্টলমেন্টটা আমি পরে নেব, প্রমিস। আর আমি প্রতিজ্ঞা করছি যে পূজার থেকে আমি অনেক অনেক দূরে থাকবো। আর তোমার ফটোগ্রাফার, ওকে দেখাবো না। And that's a promise.
এ কোন বিপদে ফেসে গেছিস তুই? দেখলি নিজেকে সামলে না রাখতে পারার ফল। আমি কি করব? আমি তো ওখানে চিকিৎসা করাতে গেছিলাম, কিন্তু ওই ডাক্তারের কথা বাদ দে, আর ওই ব্ল্যাকমেলারের কথা ভাব। আমি কি করব? আপাতত তো তোকে তাই করতে হবে যা ও বলবে। না, আমি আত্মহত্যা করে নেব। তাতে কি হবে? তুই তো মরে যাবি, কিন্তু কখনো ভেবেছিস যে তোর মরার পর পূজার কি হবে? ও তো ভেঙে পড়বে, ছারখার হয়ে যাবে। আর তারপর লোকেরা এটাও তো জিজ্ঞেস করবে যে তুই আত্মহত্যা করলি কেন? আর তোর মরার পর যদি রাকেশ ওই ছবিগুলো পূজাকে দেখিয়ে দেয়, তো ওর ওপর দিয়ে কি যাবে? আর এটাও তো হতে পারে যে এই ফটো তুই মরে যাওয়ার পরে তোর স্বামীকে দেখিয়ে দেবে, তারপর ওকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। ওহো, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আমার কথা শোন, সঠিক সময়ের অপেক্ষা কর। নেগেটিভ আর ছবি পাওয়ার জন্যে চেষ্টা কর, চুরি কর, ডাকাতি কর, তারপর ওই বদমাসটার মুখে টাকা ছুঁড়ে মার। কিন্তু নেগেটিভ পাওয়ার জন্যে পজিটিভ কাজ কর। চল ওঠ কামনা, ওঠ ওঠ কামনা, ওঠ। টাকার খেলা খুব সুন্দর লাগছে, দেখো। চল হুম? শালা হারামজাদা, তাড়াতাড়ি আমার ফটোগ্রাফার নেগেটিভ দে। পূজা, এরকম চোরের মতন আসার মানে? দিদি, এখনো তুমি ঘুমোওনি? যখন ইয়াং একটা মেয়ে বাড়ির বাইরে থাকে তখন বড় দিদি ঘুমাবো কি করে? মনে হচ্ছে তোর শহুরে হাওয়া লেগেছে, কিন্তু তুই এটা জানিস না যে শহরে অপরাধ হয়। কাল যদি তোর কিছু হয়ে যায় তখন কি করবি? মাথা ঠুকবি, আত্মহত্যা করবি নাকি নাকি সারা জীবন ব্ল্যাকমেল হতে থাকবি? দিদি, এসব তুমি কি বলছো? সেটাই যেটা তুই শুনছিস। মেয়েদের সম্মান আয়নার মতো হয়, একবার সেই আয়না ভেঙে গেলে তারপর ওতে আর কেউ মুখ দেখতে চায় না, তুই নিজেও না। কিন্তু দিদি, আমি অমরের সাথে ছিলাম। অমরের সাথে তোর বিয়ে তো হয়নি না? কাল যদি অমরই তোর সাথে কোনো ভুলভাল কিছু করে বসে তখন তুই কি করবি? অমর একটা সভ্য ভদ্র বাড়ির ছেলে। আমি কি ভদ্র বাড়ির নই? আমি কি ভালো মেয়ে নই? কেউ তোমাকে এরকম বলেছে কিছু? তোমাকে খুব আপসেট লাগছে। আপসেট আমি তোর জন্যে। খাবার বেড়ে দিয়েছি, খেয়ে দে, ঘুমিয়ে পড়। গুড নাইট। কি হয়েছে দিদি, আজকে খুব আপসেট? জানি না। এই দেখো, তুমি এখানে বসে আছো, আমি গোটা কলেজ খুঁজে বেড়াচ্ছিলাম। এটা ভালো যে নীনা তোমাকে এদিকে আসতে দেখে নিয়েছিল, না হলে আমি তো পাগল হয়ে যেতাম। এই, হোয়াটস দ্য ম্যাটার? কি হয়েছে পূজা? কিচ্ছু না। কিছু না? তোমার মতো মেয়ে যার কলেজ বাঙ্ক করছে, দের ইজ সামথিং রং। কিছু তো ব্যাপার আছে। অমর, প্লিজ আমাকে একলা ছেড়ে দাও। একেবারেই না। তোমার কোনো সমস্যা হোক আর আমি সেটা সলভ করবো না তাই হয়? ইম্পসিবল। পূজা, বলো পূজা, কি হয়েছে? প্লিজ পূজা। দিদি। দিদি? দিদি কিছু বলেছে? পূজা। দিদি আমাকে প্রথমবার বকেছে, অনেক বকেছে? বকেছে। বকেছে তোমাকে কেন? কাল রাত্রে দেরি করে ঢুকেছি, এই জন্য। দিদিকে কেন বলনি? তুমি আমার সঙ্গে ছিলে। বলেছি, কিন্তু বলছে অমরের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। এখনো বিয়ে তো হয়নি এখনো। যদি তুমি আমার সাথে কিছু করে ফেলো, বিয়ে করতে যদি তুমি না রাজি হও, আমার কি হবে? কি? তোমার দিদি আমার ব্যাপারে এইসব ভাবে? উনি নিজেকে ভেবেছেটা কি? আমি এক্ষুনি গিয়ে কথা বলছি। না অমর, তুমি দিদিকে কিচ্ছু বলবে না। তোমার আমার দিব্যি, তুমি বললে ওর ভালো লাগবে না। আর আমার ব্যাপারে এইসব শুনে তোমার সত্যি খুব ভালো লাগলো? তোমার সমস্যা আমার সমস্যা নয় কি পূজা? একদম না। আমি আমার থেকে তোমাকে বেশি বিশ্বাস করি। অমর, আমি চিন্তায় আছি। দিদির কি সমস্যা হয়েছে? কাল রাতে ওর কি হয়েছিল? হঠাৎ আমার উপর এত রেগে গেল কেন? মনে হয় অন্য ওকে, পূজা। কারোর রাগ উনি আমার উপর দিয়েছে, কিন্তু ও কার উপর রেগেছিল?
সব ঠিক হয়ে যাবে পূজা, সব ঠিক হয়ে যাবে, কেঁদো না। হুম হুম। কাজ হয়ে যাবে, হ্যাঁ চিন্তা করবেন না। স্যার ডন, আপনার কাজ হয়ে গেছে, এই নিন 1,00,000 টাকা। এই টাকাটা দিয়ে খুব ভালো করলে, বুঝলে? না হলে তোমার আজকে কপালে খুব থ্যাংক ইউ দুঃখ স্যার, ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসি। ওয়েট, ওয়েট। আচ্ছা ওর কাছ থেকে আমরা কত টাকা পাই? 5 লক্ষ টাকা স্যার। ওই 5 লাখ টাকা 5 সপ্তাহের মধ্যে শোধ করতে হবে। প্রত্যেক সপ্তাহে 1 লাখ। 1,00,000? ঠিক আছে। এটা তো স্যার ডন, তো হফতা নেওয়া হয়ে গেল। চল রাকেশ, এবার টাকা জোগাড় কর। আসছি। আমাকে কেন বারবার বিরক্ত করছো? আমি বললাম না আমি কিছু করতে পারবো না। গো টু হেল। হ্যালো, তুমি বলেছিলে না যে তুমি তোমার ইনস্টলমেন্ট দেরি করে নেবে? কিন্তু আমার কিছু প্রয়োজন আছে। কিন্তু আমিও অপারক। আই সে শাট আপ। আরে ভাই, আমি তো এখনো বলাই শুরু করলাম না আর তুমি সেট আপ বলছো? তুমি তুমি কোথা থেকে বলছো? তুমি কি শাহরুখের সাথে দেখা করে আসছো? কোথা থেকে মানে? টোকিও থেকে বলছি। আর একটা কথা শোনো, আজই আমার অমরের বাবার সাথে কথা হয়েছে। অমর আর পূজার বিয়ের দিন সামনে মাসের 10 তারিখে ঠিক হয়েছে। তার মানে এটা যে আমাদের কাছে তোড়জোড়ের জন্য 2 সপ্তাহ বাকি। শুধু তুমি ঝট করে কাজে লেগে পড়ো। কার্ড ছাপাতে হবে, জুয়েলারি অর্ডার করতে হবে, আরো অনেক কিছু শপিং করতে হবে। বুঝতে পারছো তো? কিন্তু তুমি কখন আসছো? এসব কি আমি একাই করব? ডেট তো বলতে পারছি না, কিন্তু বিয়ের আগে পৌঁছে যাব ঠিকই। আর হ্যাঁ শোনো, অমর আর পূজাকে শপিং এ সঙ্গে করে নিয়ে যেও, তাতে ওদের সাহায্যও পাবে আর ওদের পছন্দের সিলেকশনও হয়ে যাবে। ওকে? ঠিক আছে। আর হ্যাঁ, আমাদের জুয়েলারের কাছে যেও আর ওকে অ্যাডভান্সে 1 লাখ টাকা দিয়ে দিও। আর তোমার পছন্দের গয়নাও দেখে নিও। আর বাকি টাকা ডেলিভারির সময় দিয়ে দেবো। ওকে, বাই। বাই। পূজা, পূজা। কি হয়েছে দিদি? পূজা, একটা ভালো খবর আছে। কি, জামাইবাবু আসছে? দেখ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে আসছে মাসের 10 তারিখে। এবার আমার ছোট্ট সোনামণি বউ হবে, বর বরযাত্রী নিয়ে আসবে আর আমি খুব নাচ করব। দিদি চল আমার সাথে চল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। কোথায়? আরে চল তো। দিদি, ও অমর আসছে, শপিং করতে যাব। শপিং? কেন? বুঝেছি। ক্যারি অন, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। ওই দিনের পর আর কোনোদিন লেট এসছে? তুই এখনো সেই কথাটা ভুলিসনি? এরকম ব্যাপার নয় দিদি, যে কোনো ভদ্রমেয়ের লেটে বাড়িতে আসা উচিত নয়। টেক কেয়ার। থ্যাংক ইউ। বাই। বাই বাই দিদি। হাই সুইটহার্ট। তুমি? তোমার এখানে আসার সাহস কি করে হলো? আরে সুইটহার্ট, সাহস তো আমার প্রচুর আছে। তোমাকে যদি এখানে না পেতাম না, তোমার ঘরে আমি চলে যেতাম। তুমি তো আমার সাথে ফোনে কথা বলতে চাও না, তাই না? তাই ভাবলাম পার্সোনালি কথা বলি। শাট আপ। শাট আপ? হ্যাঁ, দেখুন কামনা দেবী, আপনার মুখের তো ঝাঁঝ আছে। এগুলো শুধু ট্রেলার। চুপচাপ আমার সাথে চলো। বেশি নাটক করলে না, তোমার সব নাটক শেষ করে দেবো। বসো, না হলে সারা শহরে তোমার পোস্টার লাগিয়ে দেবো। ভেরি ওবিডিয়েন্ট গার্ল। কাম কাম। পূজা, পূজা,
কোথায় ছিলে তুমি? কখন থেকে অপেক্ষা করছি। পূজা এই সব কিছু ছাড়ো, আমার দরকারি কথা আছে। আমি জানি তুমি জানো? তুমি কি করে জানো? এইটাই তোমার আর আমার বিয়ের ডেট ঠিক হবে। আরে এই সমস্ত কিছু নয়, তুমি এটা বলো তোমার দিদি রাকেশকে কবে থেকে চেনে? রাকেশ কো? হ্যাঁ বাবা, হ্যাঁ ওই আমাদের কলেজের রাকেশটা। ওই বাজে ছেলেটা? হ্যাঁ ওই ছেলেটাই। দিদি ওকে কি করে চিনবে? আমি তোমার দিদি আর রাকেশকে হোটেলে যেতে দেখলাম এখনই। ইম্পসিবল, হতেই পারে না। পূজা আমার কথা বিশ্বাস করো, ওদের পিছু করতে করতে আমাকে এখানে আসতে দেরি হয়ে গেল। তুমি দিদির পিছু করছিলে? পূজা আমার কথা বিশ্বাস করো, আমি এখানে সঠিক সময়ে এসেছিলাম। তারপর এখানে এসে কি দেখলাম, তোমার দিদি রাকেশের গাড়িতে বসছিল। আমার এসব দেখে একেবারেই কিছু ভালো লাগেনি পূজা। তারপর আমি ওদের পিছু নিই, তারপর দেখি যে একটা হোটেলের ভিতরে ঢুকলো। হোটেলের নামটা কি রক্সি নামে কিছু একটা। তারপর ওদের ব্যাপারে খোঁজ নিলাম যে কামনা আর রাকেশ নামে কোনো বুক আছে এখানে রুম, কিন্তু ওরা একেবারে বারণ করে দিল। আমি ওদের চেহারার কথাও বললাম, কিন্তু তা সত্ত্বেও কিছু বললো না। পূজা তুমি জানো ওই হোটেলটা খুব খারাপ জায়গা। তুমি কি বলতে চাও? আমি এটা বলতে চাই যে কোথাও তোমার দিদি আর রাকেশের মধ্যে কোনো... অমর, দিদির ব্যাপারে একটাও ভুল কথা বলবে না। ওই দিন দিদি তোমার ব্যাপারে ভালো বুড়া বলেছিল বলে তুমি দিদিকে বদনাম করছো, দিদির পিছু করছো। পূজা এটা কি বলছো তুমি? তুমি আমাকে এত খারাপ ছেলে ভাবো? হ্যাঁ হ্যাঁ, আমি এত খারাপ হতে পারি পূজা? করবে না, করছো। আমি একবার সহ্য করতে পারবো না। যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তবুও আমি দিদির ব্যাপারে একটা কথাও শুনবো না। পূজা আই লাভ ইউ পূজা। তোমার মাথায় হাত রেখে আমি কিরা কাটছি। আমি যা কিছু বলেছি সব সত্যি। তোমার দিদির ব্যাপারে কোনো খারাপ কথা আমি বলতে চাই না পূজা। আমি তো তোমাকে শুধু সতর্ক করছিলাম। ঠিক আছে, বাই দ্য ওয়ে পূজা, বিয়ের দিন ঠিক হওয়ার জন্য অভিনন্দন। আমি চললাম। এটা আমি কি বলে ফেললাম? মন তো চাইছে। হ্যাঁ? এখন কে আসলো? যাও ওদিকে যাও। তুমি ডলি ডল, এসো এসো এসো। হাই ম্যাচো, দেখছি তুমি এখন থেকেই রেডি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপার? চলো শপিং এ যাই, ভালো টাইম পাস হবে। চলো। আজকে শপিং করব না, আজকে একটু প্রাণ ভরে আমাকে ভালোবাসো না। আহা, একটু Please. বোঝার চেষ্টা করো। দেখো, আজ শপিং করতে যাব, তারপরে মুভিজ, থিয়েটার এন্ড লাভ এন্ড লাভ এন্ড লাভ। নো, পহলে লাভ। আহা, আরে যখন একটি মেয়ে শপিং, ডিনার, সিনেমাকে মানা করে, তোর মনের অবস্থাটা বোঝো না। কাম অন লেটস গো। এইটা এইটা কার? এটা নেহার পরের কিস্তি দিতে এসেছিল, ঘাবড়িয়ে ফেলে গেছে হয়তো। আরে ওর সাথে তো কালই দেখা হয়েছিল। আচ্ছা, ও বলছিল যে ও 2-3 দিন পরে ফিরে আসবে। তুমি আটকে ছিলে না, এই জন্য আজকে এসে দিয়ে গেছে। কি আমি বললাম না, তুমি আটকে ছিলে ওই জন্য এসে দিয়ে গেল। কি হয়েছে? প্রবলেম কি আছে? কি এইটা আছে? কি? কি আরে তুমি আচ্ছা, তো এখানে এইসব চলছিল। দেখো ডার্লিং, আমি যেটা বলছিলাম, শাট আপ। তোমাকে আমি এইসব এই জন্য করতে দিয়েছিলাম কেন কি মেয়েদের ব্ল্যাকমেল করার জন্য এইসব দরকার পড়ে। আর আজকে তুমি আমাকেই ব্লাফ করলে। ডার্লিং, আমি কোনো ব্লাফ করিনি সুইটহার্ট। শাট আপ। তুমি এর ফটো তো নিজের পার্টনারের সাথে ক্লিক করেছিলে না? তবে আজকে ও এখানে কি করছিল? আজকে তুমি ওর কোন ফটো ক্লিক করছিলে? আসলে হয়েছে কি, ইউ ট্রাই টু বিলিভ মি, ও বিকৃত মহিলা, শি ইজ ওভারসেক্সড ওম্যান। ও কি করেছে জানো? বিলিভ মি, সে কি করলো, সে নিজের কাপড় খুলে দিল আর আমাকে জোর করলো যাতে আমার সাথে সেক্স করি। তাহলে ও চিৎকার করে বলবে যে আমি ওকে রেপ করেছি। এখন তুমি বলো আমি কি করতাম? লায়ার। ওর ফটো তোমার কাছে আছে আর ও তোমাকে ব্ল্যাকমেল করবে? ডার্লিং, আমি তোমাকে কোনো ব্লাফ করিনি। লুক, তোমার জন্যে আমি সব কিছু করেছি, ভালো খারাপ, উল্টো পাল্টা। এই জন্যে কেননা আমি তোমাকে ভালোবাসি।
আর যদি তুমি আমার ভালোবাসাকে ধোকা দাও না, তো আমি তোমাকে কখনো ছাড়বো না। এসে গেছো তুমি? পূজা, তুই এখনো ঘুমোসনি? যখন বড় দিদি এত রেত করে বাড়িতে ঢোকে, তখন ছোট বোন ঘুমোবে কি করে? কোথায় গেছিলে তুমি? আমি শপিং করতে গেছিলাম। তোর বিয়ে তোড়জোড় করতে হবে না? আচ্ছা, তো করে এসছো শপিং? জিনিসপত্র কোথায়? ও শুধু অর্ডার দিয়েছে, আমি ডেলিভারি কালকের মধ্যে পেয়ে যাব। ওকে, কোন শপিং সেন্টারে গিয়েছিলে আর কার সাথে গিয়েছিলে? পূজা, এ তুই সিআইডির মতন প্রশ্ন করছিস কেন? এটা আমার প্রশ্নের উত্তর নয় দিদি। তুমি কার সাথে ছিলে? কারোর সাথে নয়, আমি তো একা ছিলাম। কিন্তু তুমি একটা ছেলের সাথে গাড়ি করে কোথায় গেছিলে? তোকে কে বললো? যেই বলুক না কেন, এটা সত্যি কি না? এটা একদম মিথ্যে কথা। না, তুমি মিথ্যে বলছো। পূজা, ভদ্রভাবে কথা বলো। তুমি রাকেশকে কিভাবে আর কবে থেকে জানো? কে রাকেশ? বাহ, তুমি ওর সাথে রক্সি হোটেল গিয়েছিলে আর তুমি জিজ্ঞেস করছো কে রাকেশ? তোর বুঝতে ভুল হচ্ছে। না, একদমই না, এটা তোমার ভুল। আর এটাই সত্যি, তুমি রাকেশের সাথে দেখা করে এসেছো। সত্যি আমার কাছে কেন লুকোচ্ছ? আমি রাকেশকে চিনি, ও আমারই কলেজে পড়ে, 1 নম্বরের আবারা বদমাশ ছেলে। ওর সাথে চেনা চেনা কেউই বদনামির থেকে বাঁচতে পারবে না, আর তুমিও নয়। এখন আমি বুঝতে পারছি যে ওই দিন তুমি আমায় কেন এত বকছিলে যখন আমি অমরের সাথে ছিলাম। এর থেকে পরিষ্কার হয় তুমি অন্যের রাগ আমার ওপর দিচ্ছিলে। অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে আমি তোর বাজে কথা শুনছি। এই বাজে কথা যদি জামাইবাবুর কান অব্দি যায় তাহলে কি হবে ভাবো দিদি। পূজা, কি হবে? আমাকে ধমকাচ্ছিস? ও একবার তোকে গোয়েন্দা কি বলে দিয়েছে, তুই আমার উপর গোয়েন্দাগিরি করছিস? আমি কোনো জাসুসি করিনি দিদি। সত্যি যদি সামনে থাকে তাহলে সেটা দেখতে হয়। তুমি নিশ্চিন্ত থাকো দিদি, জামাইবাবু অব্দি এই কথা পৌঁছবে না। আর একটা রিকোয়েস্ট আছে দিদি, রাকেশের সাথে কোনো যোগাযোগ রেখো না দিদি, না হলে এমন আগুন লাগবে যে আমরা সবাই জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, ছাই হয়ে যাব। কামনা, কিছু একটা কর। যদি তোর সব কথা পূজা জেনে যায় তাহলে তো ও একেবারে মরে যাবে। আমি কালই রাকেশের সাথে দেখা করে আমি রিকোয়েস্ট করবো যেন ও আমার সাথে দেখা না করে। আমি ওর সাথে দেখা করে নেব। হ্যালো পূজা, দাঁড়াও পূজা, প্লিজ পূজা, আমাকে ক্ষমা করে দাও। আই এম ভেরি ভেরি সরি। পূজা, আমার কামনা দিদির ব্যাপারে এরকমটা বলা উচিত হয়নি। আসলে চোখ যেটা দেখে সেটা সত্যি নয়, কিন্তু আমি কামনা দিদির ব্যাপারে আমি সেরকম কিছুই দেখিনি। পূজা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি এই ব্যাপারটার জন্য খুব খুব দুঃখিত। কেন নিজেকে দোষ দিচ্ছ অমর? কাল রাতে তুমি যা কিছু দেখেছো ওটাই সত্যি, আর যেটা তুমি দেখোনি সেটা দেখার যোগ্য ছিল না। পূজা, হ্যাঁ অমর, লজ্জা তো আমি পাচ্ছি তোমার কাছে। কাল কি না বলেছি তোমায়। আই এম সরি। পূজা, আর হ্যাঁ, আমাদের বিয়ে ভুলে যাও। পূজা, এটা তুমি কি বলছো পূজা? আমি তোমাকে ভালোবেসেছি, সারা জীবন ভালোবাসবো, আর আমি চাই না যে তোমার পরিবারের ওপর কেউ আঙুল তুলুক। ভুলে যাব? একেবারেই না। এই সব সমস্যার মূল ওই শয়তান রাকেশ। আমি ওকে একেবারেই ছাড়বো না। আয় ভাই, যা যা যা। রাকেশ, তুই কামনা দিদিকে কবে থেকে চিনিস? কোন কামনা দিদি? আরে পূজার বড় দিদি। আমি ওকে চিনি না। মিথ্যে কথা বলছিস তুই। এই, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। রাকেশ, আমি তোদের দুজনকে রক্সি হোটেলে দেখেছি নিজের চোখে যেতে। রক্সি হোটেল? আরে ভাই, আমি তো ওখানে থাকি।
আর ওই তোমার পূজার বোন কোনো কাজের জন্য এসেছিল হয়তো, আমি ওকে কেন নিয়ে যাব? রাকেশ তুই মিথ্যে কথা বলছিস। আমি তোদের দুজনকে গাড়িতে চেপে যেতে দেখেছি। এই জেগে জেগে স্বপ্ন দেখিস নাকি? হ্যাঁ, রাকেশ একটা কথা মনে রাখিস, যদি তোকে কামনা দিদির আশেপাশেও দেখি না, তাহলে আমি তোকে খুন করে দেব, বলে দিলাম। মনে রাখিস, ঠিক আছে? ঠিক আছে, আমিও মনে রাখবো, নিশ্চয়ই মনে রাখবো। তুই হাত উঠিয়ে সাপের লেজে পা দিয়েছিস, ছবল তো আমি মারবই। ফালতু কথা বলছে। হ্যালো রাকেশ, 1 মিনিট। হ্যাঁ, কি বে, ভয়ডার কেটে গেছে? স্যারডন, আমি শীঘ্রই আসতামই। টাকা জোগাড় হয়েছে? ব্যাস স্যারডন, 2-4 দিনের মধ্যেই ব্যাস। ব্যাস, অনেক হয়েছে তোমার নাটক, আর আমি অনেক সময় দিয়েছি তোমাকে। এবার তোমার খেলা শেষ। স্যার আমার কথা শুনুন স্যার। শিট, কোথা থেকে পয়সা আনবো? কামনাকে ফোন করি। হ্যালো, কামনা দেবী, আমি কতবার তোমাকে বলেছি এখানে ফোন করো না। দরকার ছিল। দেখো, তুমি আমাকে অনেক এক্সপ্লয়েট করেছো আর সব রকম ভাবে করেছো। এখন আর আমি তোমাকে কিছু দিতে পারবো না। দিতে তো তোমাকে হবেই, না তোমার ফটোগ্রাফস তোমার মিষ্টি বোনের শ্বশুর বাড়িতে, আই মিন হবু শ্বশুর বাড়িতে পৌঁছে দেব। তারপর ভেবে দেখো যে বোনের জন্য তুমি আমার সব কথা মানলে, তার বিয়ে তো কখনোই হবে না। সব যাত্রা নিশ্চয়ই হবে। চান্সেস তো নিশ্চয়ই আছে যে তোমার এই ক্যারেক্টার সার্টিফিকেট দেখে ও আত্মহত্যাই করে ফেলবে। তোমার নোংরা মুখ দিয়ে আমার পূজার নাম নেবে না। আমার জীবনটা তো তুমি নষ্ট করেই দিয়েছো, কিন্তু আমার পূজার জীবনে যদি তুমি একটু আগুন লাগাবার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। বুঝলি তুই? আমি তোকে শেষ করে দেব। বুঝেছি, বোনের জন্য বোনের ভালোবাসা কেন বুঝবো না, কিন্তু তুমিও আমার সমস্যাটা বুঝো। আমার ইনস্টলমেন্ট যে কোনো উপায়ে চাই। আমার কাছে একটা কানা করিও নেই তোকে দেওয়ার জন্য। জানি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, ওই গয়নাগুলো নিয়ে আমার কাছে চলে এসো, সিম্পল। তুই ভাবলিও কি করে যে আমি এরকম করতে পারি? আরে ভাই, বুদ্ধি আছে এই জন্য ভাবতে পারি, এই জন্য ডোন্ট ওয়েস্ট টাইম। ওঠো, টাকা নাও আর সিধে আমার কাছে চলে এসো। অ্যাড্রেস তো তুমি জানোই, হোটেল রক্সি, রুম নাম্বার 302। তুই তোর নোংরা মাথায় একটা কথা ঢুকিয়ে নে যে আমি তোর এই কাজটা করব না, করব না, করব না, করব না।
তাই নাকি? এই শয়তানটাকে আমাকে থামাতেই হবে, যে কোনো ভাবেই থামাতে হবে। Come in. Aha! What a surprise! Splendid surprise! যার জন্য আমি পাগল সে আমার বাড়িতেই চলে এসেছে। নিজের ভাগ্যকেই ভরসা হচ্ছে না। এরকম মনে হয় তুমি কারোর জন্য অপেক্ষা করছো। স্মার্ট গার্ল। ঠিক আছে, আজকে সব অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, কেননা আজকে তুমি এসেছো। কিন্তু তুমি এখানে এলে কি করে? ট্যাক্সি করে। আই মিন টু সে, তুমি এখানে কি করতে এসেছো? যখন বাড়িতে আগুন লাগে তখন ওটা নেভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে হয়। আর যখন এই শরীরে আগুন লাগে তো কোথায় যাবে? কোনো জোয়ান পুরুষের কাছেই না? আচ্ছা, তোমার কাছে তো তোমার নিজের ফায়ার ব্রিগেড আছে। আমর? ও হি ইজ সো ব্যাকওয়ার্ড। ও বলে বিয়ের পর, আর বিয়েতে তো এখনই কিছুদিন বাকি। ততদিন এই আগুন আমাকে পুড়িয়ে ছাই না করে দেয়। এইটা হলে এসো আমার বুকে। পরে মদ তো খাও। ঠিক আছে, এটা শেষ করছি। চিয়ার্স। সত্যি বলছি, আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস হয়ে যাবে জানেমান। আচ্ছা, তার মানে হলো বটম সাপ। শুরু করি। আরেকটা পেগ হয়ে যাক জানেমান, প্লিজ। ঠিক আছে, এটাও খেয়ে নি। বানাও আমার জন্য। ততক্ষণ আমি সিগারেট ফুকে আসছি। লাইফ ইজ লাভলি। আহা, হায় হায় হায়, আহা। এটা খুঁজছিল না? হ্যাঁ হ্যাঁ, চলো ওঠা 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 ওঠা। মানে হলো যে তোর দিদি আর আমার মধ্যে যে সিক্রেটটা আছে সেটা তুই জানতে পেরেছিস। যখন তুই এসেছিলি তখনই বুঝেছিলাম গন্ডগোল আছে। এই যে আমি দেখছি, যা শুনছি, ওর আগেও কিছু আছে। আর আমি তোকে ড্রিঙ্ক বানানোর সময় ওষুধ ফেলতে দেখেছি। জানো, আর সোজাসুজি ফটোগ্রাফার নেগেটিভ আমাকে দে, তাহলে কি করবি? তাহলে আমি চিল্লাবো। চিৎকার করবি? চিৎকার কর, কর চিৎকার। তুই জেনে রাখ, এই ঘর থেকে চিৎকার বাইরে যাবে না। আর যদি বাইরে যায় তাহলেও সে চিৎকারে তোর দিদির ক্যারেক্টার সার্টিফিকেট সবাই জানতে পারবে। এবার চিৎকার করবি? করবি চিৎকার? কি? হ্যাঁ? না, আমাকে যেতে দাও। যেতে দেবো? হ্যাঁ? কোথায় যাবি? না
একটু আদর করতে দে। কে রে বে? ভালো করেছে এই পাপিটাকে মেরে ফেলেছো। এ অনেকের জীবন নষ্ট করেছে। মৃত্যু থেকে বেঁচে গেলে এটা নাইনসাফি হতো। তোমার পুরস্কার পাওয়ার উচিত, ফাঁসি নয়। প্রসিডিং শুরু করুন। মিলর্ড, মিস পূজাকে রাকেশ বাবুর খুনের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের হাতে যেসব প্রমাণ রয়েছে তাতে এটা খুবই পরিষ্কার যে খুনটা মিস পূজাই করেছেন। রাকেশ বাবুকে খুন করার সময় এই রডটা ব্যবহার করা হয়েছিল। এটা পুলিশ ঘটনাস্থল থেকে পেয়েছে। এই যে রডটা পাওয়া গেছে এতে অপরাধীর আঙুলের ছাপ রয়েছে, যেটা ফিঙ্গার এক্সপার্টদের রিপোর্ট থেকে জানা গেছে। মিলর্ড, মিস পূজা এই অপরাধের কথা নিজেই স্বীকার করেছেন। যদিও উনি বলেছেন মাই লর্ড, উনি নাকি নিজের সম্মান বাঁচাতেই খুনটা করেছেন, মানে মার্ডার ইন সেলফ ডিফেন্স। কিন্তু এর কোনো সত্যতার প্রমাণ পাওয়া যায়নি। কারণ আসল সত্যটা হলো খুন করার পর ঘটনাস্থলে ধরা পড়ে যান, তখন নিজেকে বাঁচাবার জন্য রেপের একটা গল্প বানিয়েছেন। কি সত্যি বলছি তো? না, অবজেকশন মিলর্ড, আমার যে ইনি কালিগ রেপের মতো জঘন্য অপরাধকে একটা যা তা ব্যাপার বলে একটা ভদ্র মহিলার অপমান করছেন। আমার ক্লায়েন্ট যদি বাহানা বানাতে চাইতো তো নিজেকে সারেন্ডারই কেন করতো? যদি উনি নিজেকে সারেন্ডার না করতেন তাহলে ওনার শাস্তি আরও বেড়ে যেত। উনি একজন স্মার্ট আর এডুকেটেড মেয়ে, তাই জানেন যে রক্সি হোটেলের স্টাফেরা ওনাকে যেতে দেখেছিলেন। উনি যদি ওখান থেকে পালাতেন তাহলে 10 গুণ বেড়ে যেত ওনার শাস্তি। মিলর্ড, সরকারি উকিল নিজের মতামতটা এইভাবে পেশ করছেন যেন পুরো ব্যাপারটা ওনার চোখের সামনেই হয়েছে, কিন্তু এখানে সত্যিটা তো অন্য কিছু। তাহলে সত্যিটা কি? সত্যিটা এই যে রাকেশ একটা চরিত্রহীন ব্যক্তি ছিলেন। ওর অভ্যেস ছিল নানা মেয়েদের নিজের প্রেম জালে ফাঁসিয়ে তাদের নিয়ে ও চিনিমিনি খেলা করত, তারপর ওদের ব্ল্যাকমেল করত। মিলর্ড, প্রত্যেকটা মার্ডারের পেছনে একটা কারণ হয়, আর পূজার কাছে কারণ ছিল সেলফ ডিফেন্স। মিস পূজা, এইমাত্র আপনার ডিফেন্স লয়ার বললেন যে রাকেশ ফুর্তিবাজ আর ব্ল্যাকমেলার টাইপের মানুষ ছিলেন। এটা কি সত্যি? হ্যাঁ, আর এই সত্যিটা সবাই জানতো। আপনিও? হ্যাঁ। আচ্ছা মিস পূজা, রাকেশের সাথে দেখা করতে আপনি নিজে গেছিলেন না উনি তুলে নিয়ে গেছিলেন আপনাকে? জি, আমি নিজে গেছিলাম। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। মিস পূজা,
আপনি যখন জানতেন যে রাকেশ ফুর্তিবাজ আর ব্ল্যাকমেলার টাইপের মানুষ, তা সত্ত্বেও আপনি দেখা করতে গেলেন, তাও আবার একা, ওর ঘরে। কেন? অবজেকশন মিলর্ড। ওভাররুলড। তাহলে মিস পূজা বলুন, ওর ঘরে কেন গেছিলেন? ও ও ওকে নেমন্তন্ন করতে গেছিলাম কেন? আমার বিয়েতে ইনভাইট করার জন্য। নাকি ফুলসজ্জা করতে? অবজেকশন মিলর্ড। সাস্টেন্ড। আপনি কি প্রমাণ করতে চাইছেন? আমি এটাই প্রমাণ করতে চাইছি যে সে কেস অফ স্ক্রিমিং, রেপ রেপ রেপ, কোনো প্রমাণ ছাড়াই। কোনো ভালো বাড়ির মেয়ে একটা বদনাম হোটেলের একটা রুমে একটা দুশ্চরিত্র লোককে কখনোই নেমন্তন্ন করতে যাবে না, তাও আবার রাতের বেলায়। হ্যাঁ, শারীরিক খিদে মেটাতে নিশ্চয়ই যেতে পারে। অবজেকশন মিলর্ড। ওভাররুলড। আপনি মেন পয়েন্টে আসুন। ঠিক আছে মিলর্ড। মিলর্ড, আপনি এই মেয়েটাকে ভালো করে দেখুন। ওনাকে দেখে যে কেউ বলে দিতে পারেন উনি এখন আর ছোট নেই, যথেষ্ট বড় হয়ে গেছেন। যদি এইটাই সত্যি, তো ওর যা চাই সেটা করার পরে ও বাড়ি ফিরে চলে আসতো। রাকেশের খুন কেন করতো? গুড কোশ্চেন। হ্যাঁ, এর উত্তর আছে। রাকেশের চরিত্র ভালো ছিল না ঠিকই, কিন্তু ওর মধ্যেও একটা মনুষ্যত্ব ছিল। ও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু একদিন যখন ওই মেয়েটা জানতে পারে যে রাকেশের স্বভাব চরিত্র ভালো নয়, তখন ও নিজের ভালোবাসার দোয়াই দিয়ে এসব ছেড়ে দেওয়ার জন্য বলে। আর রাকেশ ছেড়ে দিল? আজ্ঞে হ্যাঁ, ও ছেড়ে দিয়েছিল। এটা তো সেই কথা হলো, চোর চুরি তো করবে না, কিন্তু হেরাফেরি করবে। আপনি নিশ্চয়ই রত্নাকর ডাকু বা বাল্মীকির কথা শোনেননি। সেটা সৎ যুগ ছিল, এটা কলিযুগ। ঠিক বলেছেন, সত্যযুগ ছিল। আর এটা কলিযুগ, সেই জন্যই মিস পূজার মনে পাপ জন্মেছিল। আপনারা নিজেদের কাহিনী বন্ধ করুন, কেসের সম্বন্ধে বলুন। মিলর্ড, রাকেশ তো শুধরে গেছিল, কিন্তু এই মেয়েটি এখনো অবধি ওর পিছু ছাড়ছিল না। মিলর্ড, এর শারীরিক চাহিদাই হয়তো রাকেশের রুমে নিয়ে গেছিল। রুমে ঢুকেই ও রাকেশকে জড়িয়ে ধরে। রাকেশ ওকে ঠেলে সরিয়ে দেয় আর ওকে বলে যে ও এখন এইসব কাজ ছেড়ে দিয়েছে, কিন্তু এ কিছুতেই শুনতে রাজি হয় না। ও এতটাই উত্তেজিত ছিল যে ও প্রতিজ্ঞা করেছিল যে রাকেশকে আজকে ছাড়বে না। তাই রাকেশের জন্য একটা ড্রিঙ্ক বানিয়েছিল, তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ওর উদ্দেশ্য মোটেই ঠিক ছিল না। ও চেয়েছিল রাকেশ যাতে জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর ওর শরীর নিয়ে ও নিজের ইচ্ছে মতো খেলবে। মিলর্ড, যেই লোকটা নিজে মেয়েদেরকে জালে ফাঁসাতো সেদিন নিজেই জালে ফাঁসতে বসেছিল, কিন্তু একটা গন্ডগোল হয়ে যায়। ও মিস পূজাকে ও ড্রিঙ্ককে ওই ওষুধটা মেশাতে দেখে ফেলে আর ড্রিঙ্কটা ফেলে দেয়। মনে হচ্ছে সরকারি উকিল কোনো মশলা ফিল্মের কাহিনী শোনাচ্ছেন। আপনি ভয় পাবেন না, আপনাকে বিরক্ত করব না। ঘটনার টার্নিং পয়েন্ট তো এবার শুরু হবে। মিস পূজার সাথে ঠিক ওই রাতে এটাই ঘটেছিল। ওর রাগে বিষাক্ত সাপের মতো ফুঁসছিল আর দ্বিতীয়বার আঘাত করে। আর ওই আঘাতটা এই রডটা দিয়ে করা হয়েছিল মিলর্ড, আর সেই আঘাতেই রাকেশ মারা যায় ওই রাতে। মিলর্ড, ডিফেন্স লয়ার নিশ্চয়ই প্রমাণ আর সাক্ষী চাইছেন। আমি ওনাদের হাজির করার জন্য পারমিশন চাইছি। পারমিশন দিলাম। মিলর্ড, এই হলো সেই গ্লাস যাতে মিস পূজা আর রাকেশের ফিঙ্গারপ্রিন্ট আছে, আর এই হলো সেই ল্যাব রিপোর্ট যার থেকে প্রমাণ হয় যে এই গ্লাসের রামের সাথে এমন একটা ওষুধ মেশানো হয়েছিল যা খেলে যে কেউ 1 মিনিটে অজ্ঞান হয়ে যাবে। মিলর্ড, এটাও তো হতে পারে কি রাকেশ ওই ড্রিঙ্ক পূজার জন্য বানিয়েছিল? হ্যাঁ, হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু এটা ভুললে চলবে না যে মিস পূজা নিজে রাকেশের রুমে গেছিল, ওকে ডাকা হয়নি। তার মানে এটা প্রমাণ হয় যে রাকেশের কোনো উদ্দেশ্য ছিল না, মিস পূজার বদ উদ্দেশ্য ছিল। মিলর্ড, আমি 2-1 সাক্ষীকে এখানে হাজির করতে চাই যাদের কথায় প্রমাণ হয়ে যাবে যে মিস পূজা কতটা রাকেশের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আমার প্রথম সাক্ষী এমন একটা মেয়ে যে রাকেশকে খুব ভালোবাসতো, মিস ডলি আইয়ার। আপনার নাম? ডলি কৃষ্ণন আইয়ার। আপনি কি রাকেশকে ভালোবাসতেন? ভালোবাসতাম না, এখনো বাসি। রাকেশ এখন নেই তো কি হয়েছে, ওর ভালোবাসা আমার মনে সব সময় থাকবে। ভেরি সেন্টিমেন্টাল। ঠিক আছে, একটা কথা বলুন, রাকেশ কি মিস পূজাকে খারাপ নজরে দেখতো? এটা একদম মিথ্যে, বরং এই পূজা মাগি। আপনি ভদ্রভাবে কথা বলুন। আই এম সরি জজ সাহেব, এই পূজা আমার রাকেশকে ফাঁসিয়েছিল। আমি একে অনেকবার বুঝালাম, কতবার বিনতি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। একদিন ও আমাকে বলল কি ও রাকেশকে আমার থেকে ছিনিয়ে নেবে,
মিথ্যে বলছে ও। কিন্তু ও তো অমরকে ভালোবাসতো। আগে হ্যাঁ, এটাকেই তো বলা যায় ভালোবাসা আর বিপাশা দুটো আলাদা ব্যাপার। এ অমরকে অবশ্যই ভালোবাসে জজ সাহেব, কিন্তু নিজের বিপাশাটা রাকেশের কাছ থেকে এসে মিটাতো। না জজ সাহেব, আপনি মাঝখানে বলবেন না, কন্টিনিউ। জজ সাহেব, রাকেশ তো পূজাকে খুবই অ্যাভয়েড করত। এইটার পরে আমার খুবই গর্ব। কিন্তু এই ব্যাপারটা নিয়েই পূজা একদিন আমাকে চ্যালেঞ্জ করে বসলো কি ও রাকেশকে আমার থেকে দূরে করেই দেবে, আর যদি ও সেটা না করতে পারে তো ও রাকেশকে মেরে ফেলবে। জজ সাহেব, এই নাগিনটা আমার রাকেশকে সত্যি মেরে ফেললো। না না জজ সাহেব, ও মিথ্যে বলছে। আপনি মাঝখানে বলবেন না আর নিজের ইমোশনকে কন্ট্রোল রাখুন। আপনি যেতে পারেন মিস ডলি, থ্যাংক ইউ। আগে মিলর্ড, আমার অন্য আরেক সাক্ষী মিস্টার খান্না। আপনার নাম? সুরাজ খান্না। মিস ডলির কথাগুলো আপনি শুনেছেন? হ্যাঁ শুনেছি। আপনার কি মনে হয় এগুলো সত্যি? 100%। আপনি কি করে জানলেন? আমি আর রাকেশ আর ডলি আমরা কাছের বন্ধু, এই জন্য কিছুই গোপন থাকে না। ও, তার মানে মিস পূজা রাকেশের পিছনে হাত ধুয়ে পড়েছিল। হ্যাঁ ঠিক বলেছেন। কারণ? নিজের জ্বালা মেটানোর জন্য। ও, রাকেশ এই ব্যাপারে কি বলতো? ও তো এর থেকে দূরেই যেতে চায়, আর এ ওর পেছনে পড়ে থাকতো। আমি ওকে বলেছিলাম, রাকেশ কেন, আমিও পড়িস, আমাকে চান্স দাও। অর্ডার অর্ডার। আর ও কি বলল? কিন্তু এ বলল আমি শুধু ফুল হয়ে ফুটবো, তো শুধু রাকেশের মতো পুরুষের জন্য। কিন্তু জজ সাহেব, আমি জানতাম না যে এই সুন্দর ফুলের মধ্যে এত কাঁটাও আছে। ঠিক আছে, আপনি যান। হুম। মিলর্ড, সাক্ষী আর প্রমাণ থেকে এটা প্রমাণ হয় যে এই কেসটা একদম আয়নার মতো পরিষ্কার, যাতে শুধু খুনিকেই দেখা যাচ্ছে না, ওর উদ্দেশ্যটাও পরিষ্কার দেখা যাচ্ছে। না জজ সাহেব, পূজার ওপর লাগানো সব দোষারোপ মিথ্যে। পূজা খুবই পবিত্র এবং ভালো মেয়ে। কামাগ্নি, বাসনা, খিদে যেসব শব্দ উকিল সাহেব প্রয়োগ করেছে সেসবের ব্যাপারে পূজা তো জানেও না। আপনি কে? মিলর্ড, ইনি হলেন অপরাধীর দিদি কামনা দেবী। আপনি কাঠগড়ায় আসুন। বলুন কি বলতে চান। জজ সাহেব, আমার পূজা একেবারে নির্দোষ। ও কখনো একটা পিঁপড়েও মারেনি, তাহলে মানুষকে কি করে মারবে? কিন্তু প্রত্যেকটা সাক্ষ্য আর প্রমাণ এনার বিরুদ্ধে যাচ্ছে। জজ সাহেব, সাক্ষীদের কেনা যায় আর প্রমাণ তৈরি করা যায়। যেই দুটো সাক্ষীকে পেশ করা হয়েছে তারা রাকেশের কাছের বন্ধু, তাই তারা পূজার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আর প্রমাণ? আসল খুনিকে বাঁচানোর জন্যে পূজা ইচ্ছাকৃত তৈরি করেছে। আসল খুনিকে আপনি কি ওনাকে জানেন? আগে হ্যাঁ, আমি চিনি। দিদি, না পূজা, আর না। তোকে হারিয়ে তো আমি বেঁচে থাকতেও মরে যাব। জজ সাহেব, আসল খুনি আমি। না দিদি, না। হ্যাঁ পূজা, আসল খুনি আমি জজ সাহেব, আমি। হোয়াট এ ড্রামা মিলর্ড, হোয়াট এ ফ্যামিলি ড্রামা। নিজের ছোট বোনকে বাঁচাতে বড় দিদি কোর্টে কি না নাটক করছে। কামনা দেবী এই ফ্যামিলি ড্রামাটার মধ্যে একটু সাসপেন্স তৈরি করার চেষ্টা করছেন। মিলর্ড, ওনাকে জিজ্ঞেস করুন রাকেশ বাবুকে খুন করার পিছনে ওনার উদ্দেশ্য কি ছিল। জবাব দিন, জবাব দিন। বলছি জজ সাহেব। না দিদি, তোমার আমার দিব্যি। নো ইন্টারাপশন। জজ সাহেব, রাকেশের কাছে কিছু আমার এমন ছবি ছিল যা দিয়ে ও আমাকে ব্ল্যাকমেইল করত। আচ্ছা, এটাই যদি সত্যি হয় তাহলে আপনি ওই দিন কেন স্বীকার করেননি যেদিন পুলিশ আপনার বোনকে গ্রেপ্তার করেছিল? উত্তর দিন। আপনি সেদিন কেন ওনাকে বাঁচাননি যখন আপনি জানতেন যে আপনাকে বাঁচাতে ও নিজের ঘাড়ে দোষটা নিচ্ছে? বলুন, উত্তর দিন, জবাব দিন। কেন সেদিন চুপচাপ ছিলেন? আপনি চুপ ছিলেন কারণ আপনি খুনটা করেননি। উকিল বাবু ঠিকই বলছেন।
জজ সাহেব, খুন আমিই করেছিলাম, আর তার কারণ হলো ওই দিন আমি ফোনে রাকেশ আর কামনার কথা শুনি। রাকেশ কামনাকে হুমকি দিচ্ছিল, আর তখন আমি ঠিক করলাম রাকেশকে মারলেই তবে কামনা মুক্তি পাবে। আমি ওখানে হোটেলে পৌঁছলাম আর রাকেশকে খুন করে দিলাম। হ্যাঁ। 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 জজ সাহেব, খুন করার পর আমি প্রথম ফ্লাইট ধরে হংকং চলে গেছিলাম। আমি ভেবেছিলাম সবকিছু একটু ঠান্ডা হলেই আমি ফিরে আসব, কারণ কোনো প্রমাণ আমি ওখানে রাখিনি, তাই জন্য ধরা পড়ার কোনো ভয় নেই। কিন্তু আমি কি করে জানবো যে পূজা এইসবের মধ্যে ফেসে যাবে? কিন্তু জজ সাহেব, একটা কথা আপনাকে বলি, রাকেশকে খুন করে আমি এই সমাজের ময়লা পরিষ্কার করেছি। যদি রাকেশ বেঁচে থাকতো তাহলে ও যে কত মেয়ের জীবন শেষ করে দিত কে জানে। তবে যেহেতু আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি, তাই আইন আমায় যা শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। কিষানলাল নিজের দোষ স্বীকার করেছেন, আর তার সপক্ষে যে প্রমাণ পেশ করেছেন তার ভিত্তিতে এই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে, রাকেশের খুন কিষান মাথুরি করেছে। রাকেশ সমাজের নামে একজন কলঙ্ক ছিল, সে তার কৃতকর্মের সাজা পেয়েছে। কিন্তু আইন হাতে নেওয়া কারুরই উচিত নয়। কোনো নাগরিকই আইন নিজের হাতে নিতে পারে না। কিষানলালকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, আর পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে যে সমাজে এরকম কোনো খারাপ ডক্টর আছে যারা সমাজকে দূষিত করছে, তাদের অ্যারেস্ট করে আইনের হাতে তুলে দেওয়া হোক। জেল হলো কৃষ্ণলালের, কিন্তু কামনাও শাস্তি ভোগ করলো। একসাথে থেকেও দুজনে এক হতে পারেনি, কিন্তু এই দূরত্বই ওদেরকে একটা বন্ধনে বেঁধে দিয়েছিল। আর আজকে 7 বছর পর যখন কিষানলাল জেল থেকে ছাড়া পেল, কামনার মনে হলো যেন आई शगुनों वाली रात, दरवाजे खड़ी